এটাকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো আমার বাড়ি থেকে। পুনরায় রাশেদুল সাহেবের বাক্য শুনে বাস্তবে পদার্পণ করলেন মৃন্ময় সাহেব। ভীষণভাবে লজ্জিত হলেন। মেয়েটা এমন কাণ্ড ঘটানোর আগে একবার ভাববে না? এখন যদি সত্যিই মেনে না নেন ভদ্রলোক, তখন সবাই নিশ্চুপ। মূলত রাশেদুল সাহেবের রাগ দেখে কেউ কোনো কথা বলছে না। হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। তবে রোনাকের মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো। আব্বু। ছেলের কণ্ঠ পেয়ে তেড়ে এলেন ছেলের কাছে, রাগের বশে বলে উঠলেন, অসভ্য ছেলে, বেয়াদব ছেলে, সাহস কি করে হলো আমাদের না জানিয়ে বিয়ে করার? রোনাক মুখটাকে ভোলা ভালা বানিয়ে নিয়ে করুণ স্বরে আওড়ালো, ছোট মানুষ, তাই বুঝতে পারিনি, ভুল করে ফেলেছি। তুমি তো বড় মানুষ, তাই বড় মনের পরিচয় দিয়ে এবারের মতো ক্ষমা করে দাও আব্বু। রাশেদুল সাহেব এই পর্যায়ে রেগে না গিয়ে স্বাভাবিক স্বরে আলতো হেসে বলে উঠলেন। পারলাম না ক্ষমা করতে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। রোনাক যেন অথৈ সাগরে নিমজ্জিত হয়েছে। অসহায় হয়ে মা বড় ভাই সবার পানে তাকালো, কিন্তু মুখে সবার কুলুপাটা। রোনাক শেষ চেষ্টা করতে সাহসের সাথে বলে উঠল, তুমি আমার সাথে এমনটা করতে পারো না আব্বু। রাশেদুল সাহেব কোনা চোখে তাকালেন, বুঝতে না পেরে ছোট করে শুধালেন, কেন পারি না? কারণ ভুল করলেও আমি তোমার ছেলে আব্বু। রাশেদুল সাহেব যেন মজা পেলেন। এসে ছেলের মুখে পরম যত্নে হাত রেখে হাসি মুখে বলে উঠলেন, আজ থেকে মানি না ছেলে তোমাকে, এবার বের হও। রোনাক হার মানল। বাবার রাগে থাকা রোনাক হার মানল। বাবার রেগে থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এত রেগে যাবে ভাবেনি। কি এক মুসিবতে পড়ল সে। তাকালো ক্ষণকাল পূর্বে বিয়ে করে আনা প্রেয়সীর পানে। হতাশ শ্বাস ফেলে আওড়ালো, ঠিক আছে, যাচ্ছি, কিন্তু থাকার জন্য অন্তত তোমার একটা বাড়ি আমার নামে লিখে দাও আব্বু। রাশেদুল সাহেবের রাগটুকু আবার বেড়ে গেল। রাগ এত হলো যে রাগ দেখাতেও ভুলে গেলেন। অবাক স্বরে শুধালেন, নির্লজ্জ ছেলে, এত কিছুর পরেও বাড়ি চাইতে লজ্জা করে না? এত কিছু হওয়ার পরেও লজ্জা অবশিষ্ট থাকে বুঝি? সে তো এই মুহূর্তে বড্ড হতাশ। এই মুহূর্তে কেউ তার হয়ে কথাও বলছে না। এই দুঃখ সে কি করে ভুলবে? কেউ দেখে নিবে সবাইকে। আনমনেই জবাব দিল, না, করছে না। বিয়ে হতে না হতেই তোমার বৌমা সব লজ্জা হরণ করে নিয়েছে আব্বু। হঠাৎ হলরুমটায় হাসির শব্দ মুখরিত হয়ে উঠল। পারল না রায়া নিজের হাসি চেপে রাখতে। বাকি সবার মুখেও তখন চাপা হাসি। রাশেদুল সাহেব কড়া চাহনি নিক্ষেপ করতেই সবার হাসি আবার নিভে গেল। রাশেদুল সাহেব এবার নিজ স্ত্রীর পানে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে উঠলেন, নূর, তোমার এই নির্লজ্জ ছেলেকে আমার চোখের সামনে থেকে সরে যেতে হলো বলছি। নূর বেগম স্বামীকে আর ভয় পেলেন না, স্বাভাবিক কণ্ঠে বললেন, তুমি কিছু সময়ের জন্য বাড়ি থেকে চলে যাও, তাহলে আর ছেলেটার মুখ দেখতে হবে না। ততক্ষণে এখানকার সব ঠিকও হয়ে যাবে। এটা ওনার বউ, ছেলে ভুল করেছে আর বউ ওনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। আহ, কি জীবন ওনার! থমথমে কণ্ঠে বললেন, আমার বাড়ি থেকে আমি কেন যাব? ওকে বেরিয়ে যেতে বলো। রোনাক বুঝলো বাবাকে এভাবে মানানো যাবে না, তাই হঠাৎ প্রিয়তার পানে তাকিয়ে বলল, এই প্রিয়, চলো আমরা বেরিয়ে যাই। রাশেদুল সাহেব কড়া চোখে তাকালেন ছেলের পানে। তিনি কিছু বলার আগেই প্রিয়তার স্বর ভেসে এলো, আজব, আমি কেন যাব? শ্বশুর বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, গেলে আপনি যান। রাশেদুল সাহেব সুযোগ পেয়ে বলে উঠলেন, ঠিকই তো, আমার বৌমা কেন যাবে? যাবে তো তুমি একা। রোনাক এমন করে তাকালো যেন চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসবে। তাকে আরো খানিকটা অসহায় করে দিতে রুদ্ধ উঠে এলো। ভাইয়ের হাতে নিজের বাড়ির চাবি দিয়ে কানে কানে ফিসফিসিয়ে বলে উঠল, হানিমুনটা সেখানে সেরে নিস, তবে তা একা একা। রোনাক কাদো কাদো মুখ করে তাকালো। হাসবে নাকি কাঁদবে? যার প্ররোচনায় বিয়ে করলো তাকে সবাই মেনে নিচ্ছে, আর তার বেলায় যত দোষ নন্দ ঘোষ। আর তার ভাইটাও কত পাজি, যে থাকার জন্য বাড়ি দিচ্ছে, হানিমুন সারতে বলছে, অথচ বউটাকেই দিবে না। এ কেমন মুসিবতে পড়ল সে! রোনাকের ভাবনার মাঝে মৃন্ময় সাহেব উঠে এলেন। ভদ্রলোক লজ্জায় অস্বস্তিতে গাঁট হয়ে আছেন। তবুও মেয়ে ভুল করেছে, কিছু তো করা প্রয়োজন ভেবে রাশিদুল কাদেরের সামনে এসে হাত জোড় করে বললেন, মেয়েটা আমার বাচ্চা, ভুল করে ফেলেছে, আমি তার হয়ে ক্ষমা চেয়েছি ভাই সাহেব।
যদি প্রিয় মাকে আপনাদের পছন্দ না হয় আমি নিয়ে যাচ্ছি, কিন্তু নিজের ছেলেকে এর জন্য বাড়ি থেকে বের করে দিবেন না। সিঁড়ির প্রান্তে ভাবলেশীন দাঁড়িয়ে থাকা প্রিয়তা বাবার কথায় বাগড়া দিয়ে বলে উঠল, আরে আপু, বুঝছো না, আমাকে সবারই পছন্দ, কিন্তু এনাদের নিজের ছেলেকে পছন্দ নয়। ঠিক বলেছি না আঙ্কেল? সরি শ্বশুর আব্বা। শেষ প্রশ্নটা নিজ শ্বশুরের ওপর ছেড়ে দিলেন। রাশিদুল সাহেব বোধহয় বৌমার সম্বোধন শুনে ভড়কে গেলেন, তবুও ছোট বৌমার সাথে তাল মিলিয়ে বললেন, একদম ঠিক বলছো আমার ছোট বৌমা, তুমি এটাকে বিয়ে করলে কিভাবে বলো তো? মৃন্ময় সাহেব রাগী দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে, ফলে প্রিয়তা জবাব দিল না। আর রৌনক বউয়ের কথা শুনে কেবল রাগে ঢেপা মাছের মতো ফুলল। উল্টিবাজ মেয়ে একটা। রাশিদুল সাহেব মৃন্ময় সাহেবের উদ্দেশ্যে নরম কণ্ঠে বললেন, হাত জোর করে আমাকে ছোট করবে না। প্রিয়তা মায়ের উপর রাগ নেই, কিন্তু ছেলেটা একবার বললেই হতো বিয়ে করতে চাই। আমি নিজে গিয়ে আপনার থেকে চেয়ে আনতাম মেয়েটাকে, কিন্তু বেয়াদবটা কি করলো, একটু তর্স হইল না? রৌনক একটু সুযোগ পেতেই ভাবল সত্যিটা বলে দিবে সবার কাছে, কিন্তু সফল হলো না। তার আগেই প্রিয়তা ডেকে উঠল নিচের বান্ধবীকে। আরু, শুনে যা তো। ডাক পেয়ে অদ্রিজার শাশুড়ির কাছ থেকে এগিয়ে বান্ধবীর কাছে গিয়ে কোল ঘেঁষে দাঁড়িয়ে শুধালো ছোট্ট করে, বল। দুপুরে তোর বলা আমাকে কফি ছাড়া কিছুই খাওয়ায়নি। বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেয় না বই। মেয়েটা জোরেই বলল কথাটা, তাই সবাই শুনতে পেল। অদ্রিজা লজ্জায় সবার দিকে তাকিয়ে দেখল মেয়েটা এমনিতেই এমন একটা কাণ্ড ঘটিয়ে এসেছে, বুঝতে পারছে না কত লজ্জার বিষয় এটা। তার উপর নির্লজ্জের মতো সবার সামনে খেতে চাইছে। অদ্রিজা চোখ গরম করে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, চুপ থাক ফাজিল, পরিস্থিতি ঠিক হওয়ার পর খাস। প্রিয়তা বাচ্চাদের মতো ঠোঁট উল্টালো। তার যে সত্যিই ক্ষুধা পেয়েছে। নূর বেগম বোধহয় দুই বৌমার অবস্থাই বুঝলেন, বড় বৌমার উদ্দেশ্যে আজ্ঞা দিলেন, আরও ওকে খাবার এনে দাও, কিছু খেয়ে নিক মেয়েটা। ইস, তার কত লজ্জা লাগছে। আর এই মেয়েটা? অদ্রিজা লজ্জা নিয়ে কিচেনের দিকে পা বাড়ালো। ভয় কাজ করলেও ফুপি শাশুড়ি আবার কথা না বাড়ায়। তার ভাবনা সত্যি করে দিয়ে রুহানি বেগমের ভীতিকর কণ্ঠে শোনা গেল, এমন ঘটনা ঘটানোর পরও খিদে কি করে যে পায় বুঝি না। প্রথম দিন শ্বশুরবাড়ি এসেই এমন বেলের লাপনা, নির্লজ্জ বেয়াদব মেয়ে কোথাকার। মৃন্ময় সাহেব লজ্জিত হয়ে মাথা নত করে নিলেন। অদ্রিজার খারাপ লাগলো, তবুও বান্ধবীর দোষ করেছে এই ভেবে আধার মুখে এগিয়ে যেতে নিল। প্রিয়তা আর মোড়া ভেঙে কিঞ্চিত হেসে আওড়ালো, আপাতত টায়ার্ড, খেয়ে দিয়ে একটু মোটা তাজা হতে দিন ফুপি শাশুড়ি, তারপর আপনার থেকে ভদ্রতার ক্লাস নিব, চলবে? রুহানি বেগম মুখ বাঁকালেন। বড় ভাই আর ছেলের সামনে বেশি কথা শোনানোর সুযোগ পেলেন না। সবার মুখে তখন শব্দহীন হাসি লেপটে। বান্ধবীর জবাব শুনে অদ্রিজা ফিরে এসে আগে প্রিয়তার হাত ধরল। কথা বাড়ালে এখানে আবার অশান্তি না শুরু হয়, এই ভয় পেয়ে মেয়েটা প্রিয়তাকে নিজের সাথে নিয়ে যেতে যেতে শাসিয়ে উঠল, একদম চুপ করে থাকবি বলে দিলাম, নাহলে 2 দিনেও খাবার পাবি না। তোর জন্য আঙ্কেল অপমানিত হচ্ছে, বুঝতে পারছিস না? প্রিয়তা জবাব দিল না, কেবল করুণ চোখে তাকালো অদ্রিজার পানে। রুদ্ধ স্ত্রীকে ডেকে বলে উঠল, অদ্রিজা, প্রিয়তাকে আমাদের রুমে নিয়ে যাও, ওখানে গিয়ে নেবে, এখানে আর থাকতে হবে না। অদ্রিজা তাই করলো। খাবার নিয়ে এসে বান্ধবীর হাত ধরে উপরে চলে গেল। মৃন্ময় সাহেব পুনরায় ক্ষমা চেয়ে উঠলেন, মেয়েটা তাকে বারবার লজ্জিত করছে। রাশেদুল সাহেব বুঝালেন। রুদ্ধ এবার বাবার উদ্দেশ্যে বলে উঠলেন, অনেক তো হলো, এবার রাগ দেখানো বন্ধ কর আব্বু। রোনাকে রুমে যেতে পারমিশন দাও। আর আঙ্কেল প্লিজ লজ্জিত হবেন না, বাচ্চা ওরা না বুঝে করে ফেলেছে। আব্বুর কথায় কিছু মনে করবেন না, দুজনের সম্পর্কটাই এমন, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। আমি বলছি প্রিয়তা এখানে ভালো থাকবে, চিন্তা করবেন না। আর নতুন করে দ্রুত বিয়ের ব্যবস্থা করলে ভালো হয়। রুদ্ধর কথার বিপরীতে কেউ আর কোনো কথা বললেন না। নূর বেগম আর রোনাকের মুখ থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। রাশেদুল সাহেব মৃন্ময় সাহেবকে নিয়ে বসলেন সেখানে। নূর বেগম চলে গেলেন নতুন বেয়ায়ের খেদমত করতে। রুহানি বেগম চলে গেলেন ওপরে, সাথে রায়া আর ঈশানীও। বাবার সামনে রায়ার আর কিছু বলা হলো না, তবে মেয়েটার খুশিতে নাচতে ইচ্ছে করছে। পরিবেশ খানিকটা স্বাভাবিক হতেই রুদ্ধ ওপরের দিকে
অগ্রসর হয়ে ভাইয়ের উদ্দেশ্যে আওড়ালো। আমার সাথে আয়। রোনাক আর চোখে বাবার পানে তাকিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো ভাইয়ের পিছু। সেই দেখা দেখি এতক্ষণে নীরবে অবাক হয়ে দাঁড়িয়ে থাকা নাসিমও দুই ভাইয়ের পেছনে দৌড় শুরু করলো। তাকেও তো জানতে হবে বিয়েটা কখন আর কিভাবে হলো। কফি শপ থেকে বেরিয়ে আনমনে হাঁটছে মেয়েটা। রুদ্ধর সাথে কথায় কিছু সময় ভালো লাগছিল, কিন্তু এখন আবার সেই শূন্যতায় মন ছটপট করছে। কেন পাচ্ছে সে এই কষ্ট? আর সুযোগ তো আছেই কষ্ট লাঘব করার, তাহলে কেন এসব সহ্য করছে? হঠাৎই মেয়েটা যেন নিজের মতো কিছু ভেবে নিল। ব্যাগ থেকে ফোনটা বের করে করবে না করেও রোনাকের নম্বরটি বের করে কল লাগালো। একবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো। প্রিয়তা ফোনটা কানে তুলল, জায়গাটা ঠিকানা দিয়ে বলে উঠল, ভার্সিটির পাশাপাশি আছি, এখন আসতে পারবেন। রোনাক বোধহয় অপ্রত্যাশিত কিছু পেয়ে বসেছে আজ। প্রশস্ত হেসে চটপটে গলায় বলল, একটু সময় দাও, এখনই আসছি। ছেলেটা বোধহয় দৌড়ে দৌড়ে এলো। প্রিয়তা নিজ জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা ছিল ছেলেটার, তবে খুব বেশি অপেক্ষা করতে হলো না। রোনাক গাড়ি থেকে নেমে ছুটে এসে দাঁড়ালো প্রেয়সীর সম্মুখে। অস্থির স্বরে বলল, বলো কেন ডেকেছ? প্রিয়তা পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার মুখের দিকে, কোনো ভনিতা ছাড়াই দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে শুধালো। ভালোবাসেন আমাকে? রোনাক বোধ হয় খানিকটা আশ্চর্য হলো, তবে সেও সময় ব্যয় না করে বলে উঠল, ভালোবাসি এটা বিশ্বাস করানোর জন্য আমাকে কি করতে হবে বলো? বিয়ে করবেন আমায়? ধক করে উঠল রোনাকের ছোট্ট হৃৎপিণ্ডখানা। অবাক হয়ে তাকালো মেয়েটার দিকে। হয়তো বোঝার চেষ্টা করলো মেয়েটা মজা করছে নাকি সত্যি বলছে। মনে হলো সত্যি বলছে। তার অপেক্ষা শেষ হতে চলেছে ভেবে খুশি হলো, তবে তা মুখে প্রকাশ করলো না। সে তো বিয়ে করতে দু পায়েই খাড়া। মুখে ওড়ালো, তুমি রাজি থাকলে অবশ্যই করব। আমি আজই আব্বু আর ভাইয়াকে বলছি যেন তোমাকে। আমি আজই বিয়ে করতে চাই, করবেন? কথার মাঝে এমন একটা কথা শুনেই রৌনকের মাথায় যেন বাজ পড়ল। খুশি খুশি ভাবটুকুও হাওয়ায় উড়ে গেল। এবার মনে হচ্ছে মেয়েটা তার সাথে মজা করছে, না হলে আজ কিভাবে বিয়ে করবে? মনের কথা মুখেও চলে এলো। আজ কিভাবে বিয়ে করব? আই মিন কাউকে না জানিয়ে আর এত দ্রুত, মানে কিভাবে কি? প্রিয়তা এত কিছু ভাবলো না, এত কারণও দেখতে চাইলো না, তবুও একবার শুধালো, আজ বিয়ে করতে সমস্যা কোথায়? আরে কাউকে না জানিয়ে কিভাবে করব? আব্বু জানলে আমাকে আর আস্ত রাখবে না। জবাব শুনে প্রিয়তার মাথায় যেন আরো শয়তানি বুদ্ধি চাপলো। কঠোর স্বরে আওড়ালো, আজ বিয়ে করলে বলুন, না হলে এই সুযোগ আর পাবেন না। না করলে আমি যাচ্ছি, বাই। রোনাকের মাথা ঘুরে উঠল। এই তো মনে হলো সে মেয়েটাকে পেয়ে যাচ্ছে, আর এর মাঝেই মেয়েটা কথা ঘুরিয়ে নিচ্ছে। বুকটা খালি খালি হতে শুরু করলো। পারল না মেয়েটাকে দূরে ঠেলতে। আমি আজই বিয়ে করতে রাজি প্রিয়। চলমান পা দুটো স্থির করে হাসলো প্রিয়তা। ফিরে এসে নিচে রোনাকের একটা হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। স্থির হলো কাছাকাছি এক কাজী অফিসে। মেয়েটা এত অ্যাডভান্স দেখে রোনাকের মাথা ঘুরতে শুরু করলো। এ মেয়ের তো কিছুতেই কিছু যাবে আসবে না, কিন্তু তার তো ভেবেই গলা শুকিয়ে আসছে যে বাড়ি ফিরে বিয়ের কথা বলবে কিভাবে, আর সব শুনে তার বাবা কি রিয়াকশন করবে। রোনাক ভাই, তোমাদের বিয়েটা হলো কিভাবে বলো তো? নাসিমের প্রশ্নে ধ্যান থেকে বের হলো রোনাক। শেষ পর্যন্ত করেই নিয়েছে বিয়েটা সে। মেয়েটাকে পেয়ে খুশি সে, কিন্তু সব ভোগান্তি তার ওপর দিয়েই যাচ্ছে। এটাই তার রাগের বিষয়। তার উপর নাসিমের এমন প্রশ্ন শুনে আরও রেগে গেল। তেজরা কণ্ঠে বলল, কবুল বললাম, একটা সই করলাম, হয়ে গেল বিয়ে। প্র্যাকটিক্যাল দেখতে চাস? তাহলে চল, তোকেও বিয়ে করিয়ে আনি। নাসিম মুখ ভেঙালো। জবাব শুনে নিজও ব্যঙ্গাত্মক স্বরে আওড়ালো, এতক্ষণ তো বাবার সামনে দাঁড়িয়ে ইঁদুরের ছানার মতো চুচু করছিলে, আর আমার সামনে আসতেই শরীরে তেজ বেড়েছে, তাই না? ভাব এমন করছো যেন কেউ তোমাকে কিডন্যাপ করে বিয়ে করেছে। রোনাক কোনো জবাব দেওয়ার আগেই নিজের কক্ষের দিকে অগ্রসর হতে থাকা রুদ্ধ ধমকে উঠল দুটোর উদ্দেশ্যে। দুটো মুখ বন্ধ রাখ, বিশেষ করে তুই। তোর জন্য আমার বউয়ের জন্মদিন পালন করা হলো না। রৌনক বুঝল শেষ কথাটা তার উদ্দেশ্যেই বলেছে ভাই। কথা না বাড়িয়ে চুপচাপ হাঁটতে থাকলো। অদ্রিজা নিজ হাতে খাইয়ে দিতে ব্যস্ত নিজ বান্ধবীকে।
প্রিয়তাও চুপচাপ খেয়ে নিচ্ছে। অদ্রিজা খাওয়ানোর ফাঁকে শুধালো, হঠাৎ এভাবে কেন বিয়ে করলি? সেই দিন তো বললি ভালোবাসিস না আমার দেবরকে। আজ মনে হলো ভালোবাসি, তাই বিয়ে করে নিলাম। খাবার চিবোতে চিবোতে জবাব দিল প্রিয়তা। অদ্রিজা হতাশ হলো। মেয়েটা এত বুদ্ধিমতী, তবুও হুটহাট কাজ করে বসে। এত পাগলামি কেন করতে হবে? বোঝানোর স্বরে বলল, তাই বলে এইভাবে বিয়ে করবি? দেখছিস না তোর জন্য আঙ্কেলকে লজ্জিত হতে হচ্ছে। এত বাচ্চামো কেন করিস? প্রিয়তা বাচ্চাদের মতো করে হাসলো। হাস্য মুখে জবাব দিল, আমার বিয়ে আর ইতিহাসের নাম লেখানোর মতো হবে না। এটা কি করে হতে পারে বল? ওই সম্মান সব 2 মিনিটে ফিরে আসবে না, যখন দুই বিয়ের গলায় জড়িয়ে কোলাকুলি করবে। অদ্রিজা শব্দহীন হাসলো। মেয়েটাকে বোঝানো তার কম্য নয়। এর মাঝে প্রিয়তা পুনরায় বলল, আর আজ বিয়ে করার সবচেয়ে বড় কারণ কি জানিস? অদ্রিজা জানে না, তাই উৎসুক চোখে তাকালো। প্রিয়তা নিজেই আওড়ালো, যাতে পরের বছর থেকে তোর জন্মদিন আর আমার বিবাহবার্ষিকী একসাথে পালন করতে পারি। ভালো না প্ল্যানটা? সব দিক থেকে শুধু লাভ আর লাভ। টাকাও কম খরচ হলো, আয়োজন করতে গেলে খরচও হতো, আর সময় লাগার কারণে আমার ইচ্ছে পূরণ হতো না। আর তোমার ইচ্ছের খাতিরে যে আমার বউয়ের আজ সুন্দর সন্ধ্যাটা উপভোগ করা হলো না, তার বেলা রুদ্ধর স্বর শুনে অদ্রিজা আর প্রিয়তা দুজনেই ঘুরে তাকালো। প্রিয়তা বোধহয় রুদ্ধের কথার মানে বুঝলো। শান্ত স্বরে বলল, তা কেন ভাইয়া? আমি এসেছি তো যাতে কাজ থেকে আমি ওর জন্মদিন উদযাপন করতে পারি। আপনারা আয়োজন করুন না, সবে তো সন্ধ্যা হয়েছে, কিছু খারাপ হয়নি। রুদ্ধ জবাব দিল না, কেবল বউয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে নিজের বান্ধবীকে। কই, মেয়েটা তাকে তো কখনো এভাবে খাইয়ে দেয় না। হিংসা হলো বুঝি রুদ্ধর কিছুটা। রৌনক আর নাসিম এগিয়ে বসলো সোফায়। নাসিম নতুন ভাবির পানে তাকিয়ে শুধালো, তা ভাবি, আপনাদের বিয়েটা হলো কীভাবে বলুন তো? আমি শুনতে বড়ই উৎসুক। প্রিয়তা বিস্তর হাসলো। স্বামীর পানে কোনা চোখে তাকিয়ে দেখলো একবার, তারপর জবাব দিল, ওই যেভাবে হয় আর কি, সেভাবেই হলো। কিন্তু ওই কাজই আমার বিয়ে দিতে রাজিই হচ্ছিল না। তারপর আমি কি বলে ভয় দেখালাম জানেন? নাসিম জানে না, তাই মাথা নেড়ে ঘন ঘন না বুঝালো। প্রিয়তা গর্ভীর সহিত আওড়ালো, তখন বললাম, ওই কাজী, আপনি জানেন আমি কোন বাড়ির বউ হতে চলেছি? আমার ভাসুর বর্তমান এমপি, আমার শ্বশুর সাবেক এমপি, আর এই যে আমার পাশে দেখছেন আমার না হওয়া স্বামী। এটা কাইল্লা হলেও এর ক্ষমতা অনেক। চাইলে এখনই আপনাকে আছাড় মেরে আপনার ডিয়ান্ট করে দিতে পারে। অমনি কাজে ভয় পেয়ে সুর করে আমার বিয়ে পড়ালো। প্রিয়তার কথা শুনে আর বলার ভঙ্গি দেখে নাসিম না চাইতেও উচ্চস্বরে হেসে উঠল। সাথে প্রিয়তাও তাল মেলালো। রৌনক চোখ ছোট ছোট করে নাসিমের পানে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। রুদ্ধও শব্দহীন হাসলো। তবে অদ্রিজা বান্ধবীর পিঠে একটা চাপড় মেরে রাগ দেখিয়ে বলল, ফাজিল মেয়ে, বিয়ে হয়েছে তোর, এখন তো ভাইয়াকে কালো বলা বন্ধ কর। প্রিয়তা থোড়ি কেয়ার করলো বান্ধবীর কথা, বরং মুখ ভেঙিয়ে আওড়ালো, চুপ থাক তুই। ওকে সারা জীবন ডেকে যাবো কালাচান বলে, তবে সে শুধুই আমার ব্যক্তিগত কালাচান, বুঝেছিস? অদ্রিজা বুঝেও নিল আর মেনেও নিল। রৌনকের বোধ হয় আজ আর কালো ডাক শুনে খারাপ লাগলো না। শেষ কথাটা শুনে আরো ভালো লাগায় ছেয়ে গেল মন। নাসিম হাসি থামিয়ে বলে উঠল, এবার একজন মন মতো ভাবি পেলাম। এখন মনে হচ্ছে এখানে আসলে সময়টা খারাপ কাটবে না। প্রিয়তা গর্বের হাসি ছুড়ে দিল। রৌনক ভাইয়ের পানে তাকিয়ে অনুনয় করে বলে উঠল, ভাইয়া তোরা দয়া করে পুনরায় বিয়ের ব্যবস্থা করিস না। বিয়ে করার স্বাদ আমার মিটে গেছে। রিসেপশন করতে চাইলে তখন বারণ করবো না রে। আব্বুর সাথে একটু কথা বলে ম্যানেজ করে নিস প্লিজ। রুদ্ধ ভালো মন্দ কিছুই আওড়ালো না। তবে প্রিয়তা বলে উঠল, তাহলে কি আমার বিয়ের পোশাকে ছবি তোলা হবে না? ভেবেছি বান্ধবীর সাথে কত সুন্দর ফটো সেশন হবে। তার কি হবে? রৌনকের চিল্লিয়ে বলতে ইচ্ছে হলো, এতই যদি শখ ছিল ফটো সেশনের, তাহলে দুটো দিন অপেক্ষা করতা। এত তাড়াহুড়ো করে আমাকে সকলের সামনে হেনস্থা করার কি প্রয়োজন ছিল? তবে কিছুই বলল না, কিন্তু মুখ থেকে গম্ভীর স্বরে বেরিয়ে এলো। তোমার মুখটা তো বন্ধই রাখো। গম্ভীর স্বরে বলায় রেগে গেল প্রিয়তা। কড়া স্বরে বলল, মনে হচ্ছে আপনি এখনই আমার উপর বিরক্ত হলে বলে দিন। আব্বু এখনো নিচেই আছে, আমি চলে যাচ্ছি।
রোনাক হতাশ হয়ে উঠে দাঁড়ালো। কক্ষ থেকে বেরিয়ে নিজ কক্ষের দিকে যেতে যেতে ভাবির উদ্দেশ্যে বলে গেল, ভাবি, আপনার বোনকে মাথা ঠান্ডা রাখতে বলবেন। মাথা ঠান্ডা হলে পাঠিয়ে দিন আমার রুমে, নাহলে আপনার কাছেই রেখে দিয়েন। পাগল ধরে নিচ্ছি আমি একটা। শেষ কথাটা বিড়বিড়িয়ে বলতে বলতে চলে গেল রোনাক। নাসিমেরও বোধহয় এখানে ভিড় জমাতে ইচ্ছে হলো না, চলে গেল ছেলেটাও। প্রিয়তা নিজের স্বামীর যাওয়ার পানে চোখ গরম করে তাকিয়ে পরক্ষণে মুখ ভেঙালো। ততক্ষণে মেয়েটার খাওয়া শেষ। রুদ্ধ ওয়ার্ড্রপ থেকে নিজের রাতে পরা পোশাক বের করতে করতে শালি সাহেবার উদ্দেশ্যে শুধালো, তা হঠাৎ এইভাবে বিয়ে করার কারণ আমাকে বলতাম, আমি বিয়ে করে আনতাম। প্রিয়তা আলতো হাসলো, তবে দুলাভাইয়ের প্রশ্নেই স্বাভাবিক স্বরেই জবাব দিল, ভাবলাম আপনার ভাইকে একই সাথে দুটো জিনিসের স্বাদ আস্বাদন করায়। বেচারা বাবার ধমকে এখন বিয়ে করার স্বাদটাই পেল না। রুদ্ধ এগিয়ে গেল ওয়াশরুমের দিকে, নিজেও ছোট্ট করে জবাব দিয়ে গেল, ভালোই করেছ, তোমাকে প্রয়োজন ছিল ওর জন্য। তবে বেচারা ভবিষ্যৎ ভেবে আমার এখনই খারাপ লাগছে। কথা শুনে প্রিয়তা ভাবুক হয়ে শুধালো, আপনি কি আমাকে বাহবা দিয়ে গেলেন নাকি খারাপ বলে গেলেন দুলা ভাই? তবে যাই বলেন, আপনার ভাইয়ের ভবিষ্যৎ ভেবে আমার অনেক খারাপ লাগছে, সত্যি বলছি। রুদ্ধকে বল হাসলো, তবে জবাব না দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। নিশ্চুপ অদ্রিজা নিশ্চুপ থেকে প্রিয়তাকে টেনে নিয়ে রায়ার রুমে রেখে এসে নিজে প্লেটটা নিয়ে নিচের দিকে অগ্রসর হলো। নিচে কি কথা হচ্ছে কে জানে, আঙ্কেল এসেছে, ওনার খবরটাও তো রাখা উচিত। এই ভেবে দ্রুত পা চালালো অদ্রিজা। আরুমা, এই শাড়িটা প্রিয়মাকে পরিয়ে তুমিও তৈরি হয়ে দ্রুত নিচে আসো তো, তোমার শ্বশুর মশাই ডাকছে তোমাদের। রায়ার রুমে বসেছিল প্রিয়তা, রায়া আর ঈশানী। অদ্রিজাও মিনিট 10 হবে এসেছে সেখানে। সবাই প্রিয়তা থেকে জানতে ব্যস্ত ছিল কিভাবে হলো তাদের বিয়েটা। সেই গল্পই বলছিল সবাইকে প্রিয়তা। এর মাঝেই নূর বেগম সেই রুমে এসে একটা শাড়ি এগিয়ে দিয়ে বড় বৌমার উদ্দেশ্যে কথাখানা বলে উঠতেই সবাই ফিরে তাকালো ওনার দিকে। অদ্রিজা শাড়িটা হাত বাড়িয়ে নিতে নিতে শুধালো, হঠাৎ কেন আম্মু? ভুলে গেছো তোমার জন্মদিন উদযাপন করার কথা ছিল? তোমার শ্বশুর মশাই বলেছে আমার 2 বৌমাকে নিয়ে এসো, আমরা কেক কাটবো। অদ্রিজার এখন এসব আর মন টানলো না, আবার শ্বশুরের ইচ্ছে অপূর্ণ রাখতেও ইচ্ছে হলো না। তবুও বারণ করার চেষ্টা করলো। থাক না আম্মু এখন এইসব, এত কিছুর মাঝে আবার। বড় বৌমাকে কথাখানা শেষ করতে দিলেন না নূর বেগম। স্বরে কোমলতা মিশিয়ে আওড়ালেন, এত ভেবো না, কিছুই হয়নি। তাছাড়া তোমার আব্বু আম্মু আসছে আজ, তাই দ্রুত করো, যাও। বাবা মা আসছে শুনেই অদ্রিজার মন পুলকিত হয়ে উঠল। এবার ব্যস্ততা এসে ধরা দিল মেয়েটার মাঝে। বান্ধবীকে উঠিয়ে টেনে নিয়ে গেল নিজের রুমের দিকে। 2 ননদকে বলে গেল রুমে তৈরি হয়ে নিতে। রুমে আসতেই দেখতে পেল রুদ্ধ বসে আছে বিছানায়, ফ্রেশ হয়ে এসে বসেছে বোধহয়। অদ্রিজা অত ধ্যান দিল না, আলমারির দিকে এগিয়ে গিয়ে নিজের জন্য প্রয়োজনীয় জিনিস বের করতে করতে বান্ধবীর উদ্দেশ্যে কিছুটা নরম অথচ উচ্চ আওয়াজে বলল, প্রিয়, তোর ভাইয়াকে বাইরে যেতে বল, আমরা তৈরি হব। রুদ্ধ ছোট চোখ করে তাকিয়ে রইল অর্ধাঙ্গিনীর পানে। অভিমানটুকু গাঢ় হয়েছে নাকি, না হলে কথাটা নিজেই তাকে মুখ ফুটে বলতে পারতো। আচ্ছা, তার কি এখন বউয়ের অভিমান ভাঙানো উচিত? প্রিয়তা জহুরি চোখে দুজনকেই পরখ করলো। ভাইয়া দুপুরে বলেছিল মেয়েটার অভিমান করেছে। হাসলো প্রিয়তা। জানে না দুটোর মাঝে কি হয়েছে, কিন্তু সংসার জীবনের মান অভিমান থাকবে, এটাই তো স্বাভাবিক। রুদ্ধের সাথে চোখে চোখ পড়তে হাতের ইশারায় দরজা দেখিয়ে দিয়ে মুচকি হাসি ছুড়ে দিল প্রিয়তা। রুদ্ধ বুঝে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল দরজার দিকে। রুদ্ধ যেতেই অদ্রিজা দ্রুত হাত চালালো। প্রিয়তাকে ফ্রেশ হয়ে পেটিকোট ব্লাউজ পরে আসতে বলল। মেয়েটাও তাই করলো। অদ্রিজা আগে বান্ধবীকে তৈরি করার কাজে লেগে পড়ল। প্রিয়তা চুপচাপ দাঁড়িয়ে হঠাৎ শুধালো, ভাইয়ার সাথে অভিমান করেছিস কেন? প্রশ্নটা শুনতেই অদ্রিজার কালকের রাতটুকু স্মরণে এলো। কত সুন্দর একটা রাত পার করেছিল তারা। লং ড্রাইভে যাওয়া পর্যন্ত সব ঠিক ছিল। আর তারপরে আর ভাবতে পারল না অদ্রিজা। জিভ দ্বারা অধর ভিজিয়ে আওড়ালো, কে বললো অভিমান করছি? কিছু হয়নি আমার। প্রিয়তা অধর এড়িয়ে হাসলো, তবে কথা বলল না। থাক না, মেয়েটার কিছু অভিমান নিজের মাঝেই
সব কিছু জানতে নেই, আর সময় হলে মেয়েটা এমনিতেই বলবে। প্রিয়তা হঠাৎ শুধিয়ে উঠল। তা ভাইয়া তোকে কি গিফট দিল রে জন্মদিন উপলক্ষে? প্রশ্ন শুনে অদ্রিজা না চাইতেও কিঞ্চিত ঠোঁট প্রসারিত করলো। মনে পড়ল স্বামীর পাগলামোগুলো। অদ্রিজা চোখ লুকিয়ে বলল, সে দিয়েছে অনেক কিছু। পায়ে নুপুরের শব্দ শুনছিস, এটাও দিয়েছে কাল। অনেকগুলো শাড়ি, জুয়েলারি, আরও কি সব দিয়েছে। এত কিছু দিয়েছে শুনে প্রিয়তা হৈ হৈ করে উঠল। মেয়েটার নূপুর দেখার চেষ্টা করলো। নূপুর জোড়া দেখতে গিয়ে হঠাৎ চক্ষু কুৎসিত হয়ে এলো। ভাবুক হয়ে শুধালো, এটা তোর সেই নুপুর না যেটা অনেকদিন আগে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিল? অদ্রিজা শুকনো মুখে জবাব দিল, আমিও প্রথম তাই ভেবেছিলাম, কিন্তু উনি ওটা কোথায় পাবে বল। অন্য একটা তো আমার কাছে এখনো আছে। এটা নতুন কিনে এনেছে কাল। ও, শব্দটুকু বললেও প্রিয়তার কেমন খুঁত ঠেকলো মনে। না দেখে মানুষ একই ডিজাইনের নূপুর কি করে বানাতে পারে? শুধুই কি কোইন্সিডেন্স? মনে ভাবনা উদয় হলেও এই বিষয়ে কথা বাড়ালো না। প্রিয়তা এবার শান্ত স্বরে শুধালো, আমার এই বাড়িতে আসাতে তুই খুশি তো? ততক্ষণে শাড়ি পরানো শেষ অদ্রিজার। বান্ধবীকে দেখলো ভালো করে, জবাব না দিয়ে নিজের মতো বলল, নিজে সাজবি নাকি সাজিয়ে দিব? আগে আমার জবাব দি তুই। অদ্রিজা মেয়েটাকে টেনে নিয়ে বসিয়ে দিল ড্রেসিং টেবিলের সম্মুখে। মেয়েটার মুখে প্রসাদধ্বনি মাখতে মাখতে জবাব দিল, খুশি কেন হব না? আমি আগেও বলেছি রৌনক ভাইয়ের প্রতি রাগ নেই আমার কোনো। তুই সর্বদা আমার সাথে থাকবি, এটাতে সত্যিই খুশির ব্যাপার। কিন্তু আরও খুশি হব যখন দেখবো তুই ফুপির সাথে মুখ চালাবি না। নতুন বউ তুই, সবাইকে একটু সমীহ করে চলিস প্লিজ। বান্ধবী খুশি হয়েছে শুনে সেও খুশি, কিন্তু শেষ কথাগুলো কানেও তুলল না। তার বয়ে গেছে অত সতী সাবিত্রী হতে। একবার খারাপ ব্যবহার করে দেখুক না, তখন সেও দেখে নিবে। তবে এবারের জবাব দিয়ে কথা বাড়ালো না। প্রিয়তার স্বাদ সম্পূর্ণ হতেই অদ্রিজাও নিজের মতো দ্রুত তৈরি হয়ে নিল। নিজেও শাড়ি পরলো। কাজ শেষ হতেই প্রিয়তাকে ধরে নিয়ে নিচের দিকে অগ্রসর হলো। অদ্রিজার মুখে প্রাপ্তির হাসি ফুটল। যখন সিঁড়ি বেয়ে নিচে নামার সময় চোখ পড়ল নিজের মা বাবার ওপর। বান্ধবীর হাত ছেড়ে দিয়ে মেয়েটাকে সেখানে রেখেই দৌড়ে এসে দাঁড়ালো বাবার সামনে। খুশি হয়ে উৎফুল্ল কণ্ঠে ডেকে উঠল, আব্বু। ইস, কতদিন পর মেয়েটার মুখ থেকে আব্বু ডাক শুনতে পেলেন। সেই যে মেয়েটা একটা রাত থেকেই চলে এলো, আর গেল না। কতদিন বাদে দেখতে পেলেন মেয়েটার মুখশ্রীখানা। আরব সাহেব দু হাতে জড়িয়ে নিলেন মেয়েকে। আবেগে আপ্লুত হয়ে শুধালেন, কেমন আছে আমার আম্মু? বাবার প্রশ্ন শুনে ফটাফট জবাব দিল, তোমাদের পেয়ে ভীষণ ভালো আছি আব্বু। তুমি কেমন আছো আব্বু? আমিও ভালো আছি। সোফায় বসে থাকা রুদ্ধ নির্নিমেষ তাকিয়ে রইল বউয়ের দিকে। বউয়ের অভিমান ক্ষণিকের জন্য দূর করতে হলেও এই উপহার বোধহয় যথেষ্ট ছিল। মেয়েটা খুশি, এখন সেও খুশি। অদ্রিজা কতক্ষণ বাবার বুকে কাটালো, তারপর মায়ের কাছে গিয়ে জাপটে ধরে শুধালো, তুমি কেমন আছো আম্মু? আমাকে একটু দেখতেও আসো না তোমরা? তমালিকা বেগম মেয়ের পিঠে হাত বুলিয়ে দিয়ে মিছে রাগ দেখিয়ে বললেন, তা তুই কবার গিয়ে দেখে এসেছিস আমাদের শ্বশুরবাড়ি পেয়ে তো ভুলেই গেছিস যে তোর একটা মা বাবা, একটা বাপের বাড়ি আছে। অদ্রিজা হাসলো, মাকে ছেড়ে পিছনে তাকিয়ে আহত স্বরে বলল, ভাইয়া আসেনি তাই না আম্মু? আব্বু বারণ করেছে বুঝি আজও? তমালিকা বেগম হতাশ্বাস ফেললেন। ছেলেটা তার হয়েছে মাথা মোটা, আর মেয়েটা হয়েছে বোকা। সারাক্ষণ শুধু ভাই আর ভাই। বিরক্ত লাগে এখন। তবুও স্বাভাবিকভাবে বললেন, বলেনি কিছুই তোর আব্বু, দুজনেই তো আজকাল কথাই বলে না। তা ভাই যে চাকরি পেয়েছে শুনেছিস? চাকরি পেয়েছে শুনে উচ্ছ্বাসিত স্বরে বলল, সত্যি বলছো আম্মু? ভাইয়া সত্যি চাকরি পেয়েছে? পরক্ষণেই মুখটাতে আধার ভর করিয়ে বলে উঠল, আমাকে তো কখনো একটা ফোনও করে না। আর তোমরাও কিছু বলনি, তাহলে জানবো কি করে? মেয়ের চাপা কষ্টটুকু হয়তো বুঝলেন তমালিকা বেগম। মেয়ের কোমল মুখখানায় হাত বুলিয়ে আওড়ালেন, ছেলেটার মাঝে আজকাল বিপুল পরিবর্তন এসেছে জানিস। আমার বিশ্বাস একদিন ছেলেটা তার বোনের প্রতিও কোমল হবে। একদিন তোর সব আফসোস শেষ হবে দেখিস। অদ্রিজা ব্যথাতুর হাসলো। তমালিকা বেগম ফের বললেন, শুনেছি তোর শ্বশুরের কোম্পানিতে জব করে। তা রুদ্ধ কিছু বলেনি?
অদ্রিজা মাথা নেড়ে না বুঝালো আর চোখে তাকালো স্বামীর পানে। অভিমান আরো গাঢ় হলো এই ভেবে লোকটা তাকে এই খুশির খবরটুকুও জানায়নি। অদ্রিজার ভাবনার মাঝে প্রিয়তা এগিয়ে এলো, মজার স্বরে বলে উঠল, এসেছো থেকে শুধু মেয়ের সাথে কথা বলে যাচ্ছ, তা আমাকে কি কারো চোখে পড়ছে না নাকি?